বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মাহমুদ ইসমান রনি, লতিফ মিউনিসিপাল সেমিনারি পটুয়াখালী। আজকে আমি নবম শ্রেণী পদার্থ বিজ্ঞান বিষয়ে আমাদের আলোচনা করব। আজকে আমি চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কাজ কথাটি প্রায় শুনে থাকি। আসলে কাজ কি, কাজ কখন হয়, কখন কাজ হয় না, এই বিষয়টা নিয়ে যদি তোমরা একটু স্পষ্ট হও তাহলে তোমরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। কাজ কি আসলে? দৈনন্দিন জীবনে আমরা জানি যা কিছুই করি স্বাভাবিক ভাষায় এটাকে আমরা কাজ বলে থাকি। আসলে পদার্থবিজ্ঞান কাজ, কাজ হলো কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, সেখানে যদি বস্তুর স্মরণ ঘটে বা বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন ঘটে তখনই কিন্তু কাজ হয়। দেখো, যদি ধরো শিক্ষার্থী বন্ধু, এই একটা বস্তু, এটার উপরে যদি আমি এক বল প্রয়োগ করি, এটা যদি এস দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে এখানে কাজ হয়। তখন কাজ W = A। তাহলে এখানে আমরা এই বস্তুটার উপরে এক বল প্রয়োগ করছি। তাহলে বলটা কি? বল হলো কোন বস্তুর উপরে যা প্রয়োগ করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় বা হতে চায়, এটাকে আমরা বলি। তাহলে এখানে আমাদের বল প্রয়োগ করেছি, বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, এখানে কাজ হয়েছে। ধরো প্রিয় শিক্ষার্থী, তোমরা যে কেউ যদি একটি, যেমন এই বিদ্যালয়ের ওয়াল আছে, এটাকে যদি সারাদিন তুমি বল প্রয়োগ করো, এটার অবস্থানের কিন্তু তুমি পরিবর্তন করতে পারলে না, তখন কিন্তু এখানে কাজ হবে না। তাহলে আমরা কাজ তখনই হবে যদি আমি বল প্রয়োগ করি, বলের দিকে সরণ হয়, তখন এখানে কাজ হবে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো তোমার নিজের দিকে কোনো বস্তু এগিয়ে যদি আসে, কোনো বস্তু তোমার দিকে এগিয়ে আসতেছে, তখন তুমি এটাকে প্রতিহত করার জন্য যদি তুমি বল প্রয়োগ করো, তখন এই বস্তুটা তোমার থেকে বা আমার থেকে যদি এটা আরো পিছনের দিকে যায়, ওই বস্তুটা যদি সরণ পিছনের দিকে হয়, অর্থাৎ বল প্রয়োগে সরণ, তুমি যে বল প্রয়োগ করছো বস্তুটা সামনের দিকে বল তোমার দিকে আসতেছে বা আমার দিকে আসতেছে, এটার উপর আমি বল প্রয়োগ করছি, তখন কিন্তু বস্তুটা আরো যদি আমার পিছনের দিকে সরে যায়, তখন এই কাজটাকে বলবো আমরা, বা এই যে বলটা, এটাকে বলবো আমরা ঋণাত্মক। অর্থাৎ তখন W = -x। অর্থাৎ বস্তু এগিয়ে এলে যদি আমি বল প্রয়োগ করি, এটাকে যদি থামানোর চেষ্টা করি, সেটা না থেমে এটা যদি পিছনের দিকে আরো s দূরত্ব অতিক্রম করে, আরো যদি s দূরত্ব অতিক্রম করে বা পিছনের দিকে নিয়ে যায়, তখন এই দূরত্ব, তখন কি হবে? এই দূরত্ব বলের দিকে নয়, যা বিপরীত দিকে কাজ করে, তখন এখানে যে কাজটি হবে
এটা হবে ঋণাত্মক কাজ। তখন হবে W মাইনাস Fs। অর্থাৎ এখানে আমাদের দুইটা কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ হলে বলটি কাজ করছে বলা যাবে। ধনাত্মক কাজ হলে বলটি কি করছে, সে কাজ করছে। আর একটা আছে আমাদের ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, তাহলে ঋণাত্মক কাজ আমরা এর আগে যে কথাটা বলছিলাম, ঋণাত্মক কাজ বলা হবে বলের বিরুদ্ধে তখন কাজ হয়েছে। একটা হবে বলের পক্ষে আর একটা হবে বলের বিপক্ষে, যেটা আমাদের বিপক্ষে। এখন তোমরা একটি অঙ্ক দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝবে। যেমন তোমার ভর 50 কেজি। একজন শিক্ষার্থী, ধরো তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠছো। এখন তুমি কত কাজ করছো? ধরো প্রতিটা তলার উচ্চতা 3 মিটার, প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে তোমার ওজন কত? তাহলে ওজন W Fs। W Fs এই সূত্র কিন্তু এখানে আমরা প্রয়োগ করব না শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা প্রয়োগ করব W mg। W mg। তাহলে ভর হচ্ছে আমাদের 50 আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 90, 490 নিউটন। এই যে ওজন, এটাই কিন্তু একটা বল। এটা আসলে নিচের দিকে কাজ করছে, এটা তোমার নিচের দিকে কাজ করছে। তুমি যদি উপরে উঠতে চাও তাহলে তোমাকে এই বলের সমান একটা বল উপরের দিকে প্রয়োগ করতে হবে। কাজেই উপরের দিকে তোমার যে বলটা প্রয়োগ হবে সেটাই হবে আমাদের এই 490 নিউটন। উপরের দিকে এখন অতিক্রান্ত দূরত্ব কত? তোমার 3 মিটার করে 10 তলা, তাহলে কত হলো আমাদের 30 মিটার। কাজের পরিমাণ কত হলো বলো তোমাদের? W 30 ইনটু 490। এখানে হলো গুণ করলে হয় 14,700। মানে কাজের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখন বুঝতেই পারছো যে কখন কাজ হয় এবং কখন কাজ হবে। এখন এই যে ধনাত্মক এবং ঋণাত্মক যে কাজ হয়, এই কাজটা বোঝার জন্য তোমার একটা জিনিস স্পষ্ট হতে হবে। একটা জিনিস হলো আমাদের শক্তি। এখন তোমাদের বুঝতে হবে শক্তিটা কি। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এখন শক্তির সবচেয়ে সাধারণ যে রূপ সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যে শিক্ষার্থী বন্ধুরা, শক্তির যে সাধারণ রূপ তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে, বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির আবার রূপ দুইটি।
একটি হলো গতিশক্তি আর একটি হলো বিভব শক্তি। দেখো গতিশক্তিটা কি? গতিশক্তিটা হলো, ধরো গতিশক্তি, গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে কোন বস্তু গতিপ্রাপ্ত হওয়ার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে। কোন বস্তু গতিপ্রাপ্ত হওয়ার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলে থাকি। তাহলে এখানে কাজ করছে, তাহলে সেখানে আমাদের W Fs, W Fs। আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F ma, F m। আবার কোন বস্তু যদি স্থির থাকে সেই ক্ষেত্রে আমরা জানি S ut প্লাস হাফ অফ at স্কয়ার। স্থির আছে বিদায় আদিবেগ 0, হাফ অফ at স্কয়ার। তাহলে এখানে আমি s এর পরিবর্তে m a, s এর পরিবর্তে হাফ অফ a t স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি m a স্কয়ার t স্কয়ার। এখানে আমি যদি হাফ নিয়ে আসি, আবার প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা জানি v at, আমরা জানি v at। তাহলে এখানে আমরা হাফ অফ m at এর পরিবর্তে আমি যদি v বসাই তাহলে v স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের গতিশক্তির সমীকরণ। গতিশক্তি হাফ অফ m v স্কয়ার। এখন বিভব শক্তি দেখি। দেখো কোন বস্তুকে যদি উপরে তুলতে হয়, কোন একটা বস্তু আছে নিচে আছে, এখানে এটা যদি আমি উপরে তুলি, এখানে একটা কাজ হয়েছে, অর্থাৎ নিচের থেকে উপরে উঠালে একটি কাজ হয়েছে। এখানে বস্তুটাকে আমরা উপরের দিকে রেখেছি, নিচ থেকে তুলে এখানে উপরে উঠিয়েছি, কাজে এখানে একটি কাজ হয়েছে। এটাই আমাদের বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তিটা হলো আমাদের, বিভব শক্তিটা হলো আমাদের W Fs। তাহলে F হলো আমাদের mg, s মানে আমাদের এই উচ্চতা। তাহলে এই বস্তুটা যে এখানে আমাদের উপরে আছে, এটা হলো একটি শক্তি, যেই শক্তিটা নিহিত, এটাকে আমরা বলবো বিভব শক্তি। তাহলে আসলে বিভব শক্তিটা তাহলে কি হলো? এই বস্তুটার নিজস্ব একটি ভর আছে, এই বস্তুটা যেখানে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এবং এটার উপরে একটি অভিকর্ষ কাজ করছে, অর্থাৎ g, যেটা মান 9.8। তাহলে দেখো যে কোনো বস্তু যেখানেই থাকুক বা যে অবস্থায় থাকুক, ওটার মধ্যে কিন্তু আসলে আমাদের দুইটি কাজ করে। একটি হলো গতিশক্তি আর একটি হলো বিভব শক্তি। তাহলে এই দুই শক্তির সমন্বয় এই বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যদি আমরা বলি যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 10 কেজি ভর, কোন বস্তু ভর হচ্ছে 10 কেজি, m = 10 কেজি। এটার উপর বল প্রয়োগ করা হয়েছে, বল হচ্ছে ধরো 10 নিউটন। এটার উপরে যদি 10 সেকেন্ড ব্যাপী, অর্থাৎ সময় t =
10 সেকেন্ড হয়। তা সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বস্তুটির গতিশক্তি কত, তাহলে গতিশক্তি এখানে আছে আমাদের 10 নিউটন বল প্রয়োগ করলে তখন কি পরিমাণ ত্বরণ হবে। যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি তখন ত্বরণ A হবে কি F/m। তাহলে এখানে 10 নিউটন আর 10 কেজি, তাহলে এখানে ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমি ত্বরণ পেয়েছি। 10 সেকেন্ড পরে বেগ কত হবে, তাহলে 10 সেকেন্ড পরে ত্বরণ হবে v। 10 সেকেন্ড পরে তাহলে যে বেগ সেটা হবে v = 8। এ হলো আমাদের 1 আর ত্বরণের মান 1 আর আমাদের সময় হলো 10 সেকেন্ড, তাহলে 10 মিটার পার সেকেন্ড। যদি বলি এখানে আমাদের গতিশক্তি কত হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের গতিশক্তি হবে হাফ অফ mv²। হাফ m হলো 10, বেগ হলো 10 স্কয়ার। তাহলে এখানে তুমি দিয়ে কাটলে এখানে আমাদের হয় 5, এখানে আমাদের গতিশক্তি হলো তাই আমাদের 500 জুল। এখন এখানে যদি বলা হয় যে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত, তাহলে এক্ষেত্রে আমরা হাফ অফ mv², ভর তো ঠিকই আছে আমাদের, ভর 10 আর বেগ হলো আমাদের 20, তাহলে 20 স্কয়ার, তাহলে 400, তাহলে এখানে হয় আমাদের 2000। তাহলে গতিশক্তি আমরা এভাবে এই সূত্র প্রয়োগ করে আমরা বাহির করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি উদাহরণের মাধ্যমে তোমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ব্যাপারটি স্পষ্টভাবে বোঝার জন্য আমরা একটা অঙ্ক করব সৃজনশীল পদ্ধতিতে, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, ধরো একটা বস্তু 40 কেজি ভরের একটা বস্তু, এখানে আমি এখানে 50 মিটার উচ্চতায় একটা বস্তু আছে, 40 কেজি ভর, যেটার ভর হচ্ছে আমি যদি বলি 40 কেজি। ধরো এখানে এই বি অবস্থানে আছে, এখানে এই অবস্থান আর একটা দিলাম আমরা সি অবস্থান। সি অবস্থানে যখন বস্তুটা আসবে তখন এটার উচ্চতা ধরো 30 মিটার। এখন এই বস্তুটি উপর থেকে যদি আমরা নিচে ছেড়ে দেই, অর্থাৎ বি অবস্থান থেকে যদি আমি নিচে ছেড়ে দেই সি অবস্থানে, এবং এই অবস্থানে এর শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে এখানে আমাদের কোনো বস্তুর মধ্যে অন্তর্নিহিত যে মোট শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুইটার সমষ্টি যে সব জায়গায় সমান, বি অবস্থানও সমান, সি অবস্থানও সমান, এ অবস্থানও সমান। তাহলে এখন তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বি অবস্থানে বস্তুটির বিভব শক্তি কত আমরা পাই। বি অবস্থানে বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তি সমান mgh। তাহলে বস্তুটির ভর হলো 40,
জি হলো 9.8, এইচ হলো আমাদের 50। তাহলে আমরা এটা যদি আমরা গুণ করে নিই তাহলে এটা কি দাঁড়ায় দেখো 50 গুণন 40 গুণন 9.8 সমান 19,600। অর্থাৎ বি অবস্থানে এম অর্থাৎ 40 কেজি ভর বিশিষ্ট বস্তুর বিভব শক্তি হলো 19,600। এখন আমাদের এই বি অবস্থানে এখানে গতি শক্তি কত? তাহলে আমরা জানি বস্তুটি যখন ওখানে স্থির আছে কাজে ওখানে গতি শক্তি নেই। তাহলে বি অবস্থানে গতি শক্তি হাফ অফ এম ভি স্কয়ার, অর্থাৎ এখানে আমাদের এটা জি। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতি শক্তি থাকে না, ওখানে বস্তুটি স্থির। কাজেই এখন বি অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে তাহলে মোট শক্তি কত হলো? বিভব শক্তি যোগ গতি শক্তি সমান 19,600 যোগ 0 সমান 19,600। তাহলে বি অবস্থানে বস্তুটির গতি শক্তি হবে, এই মোট শক্তি হবে 19,600 জুল। এককটা লিখি। এখন আমরা তাহলে সি অবস্থানে আসি, দেখি সি অবস্থানে আমাদের সি অবস্থানে বস্তুর বিভব শক্তি কত? এম জি এইচ। এম হলো বস্তুর ভর হলো 40, জি হলো 9.8, আর উচ্চতা সে 30 মিটার উচ্চতা আছে। 3 চাইলে 1200 ইন্টু 9.8, তাহলে আমাদের 1200 গুণন 9.8 সমান 11,760। এখন সি অবস্থানে বস্তুর গতি শক্তি কত? সি অবস্থানে বস্তুর গতি শক্তি হাফ অফ এম ভি স্কয়ার। গতিপ্রাপ্ত হওয়ার জন্য আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা জানি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস জি এইচ। এখানে আদিবেগ আমাদের 0, 2 ইনটু 9.8। এইচ কত? এখানে এইচ হলো, খেয়াল করো সে কত দূরত্ব অতিক্রম করছে সি বিন্দুতে গিয়ে, সেই দূরত্বটাই হবে এখানে আমাদের এইচ। অর্থাৎ সর্বোচ্চ আছে আমাদের 50, সেখান থেকে 30 বাদ গেলে আমাদের 20। তাহলে আমাদের 40 ইন্টু 9.8, তাহলে আমাদের 40 ইন্টু 9.8 সমান 392। এখন গতিশক্তিতে আমরা মান বসিয়ে দেই, হাফ ইন্টু 40 ইন্টু 392। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে আসে 20 ইন্টু 392। 392 গুণন 20 সমান 700। আর তার মোট শক্তি সি অবস্থানে বস্তুর মোট শক্তি কত? গতি শক্তি যোগ বিভব শক্তি। গতি শক্তি আছে আমাদের 11,760, আর এখানে আছে 764। কত হলো?
19,600। তাহলে দেখো বি অবস্থানে বস্তুর মোট শক্তি সি অবস্থানে বস্তুর মোট শক্তি দেখো সমান। এখন এই অবস্থানে আমাদের শক্তির কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই দুইটা জিনিস লক্ষ্য করবে, বি অবস্থান এবং ই অবস্থানের ক্ষেত্রে। বি অবস্থানে যেমন গতিশক্তি নেই, এ অবস্থানে বিভব শক্তি নেই। এই অবস্থানে বস্তুটি বি অবস্থান থেকে এ অবস্থানে আসছে, কাজে এখানে গতি প্রাপ্ত হয়েছে বস্তুটি। তাহলে গতি প্রাপ্ত হয়েছে, আর তাহলে এখানে গতি শক্তি আছে কিন্তু এখানে বিভব শক্তি নেই। বিভব শক্তি কেন নেই? এই অবস্থানে বিভব শক্তি mgh, m ঠিকই আছে দেখো 40 9.8, g কিন্তু 0, অর্থাৎ একদম সর্বনিচে, এখানে কোনো উচ্চতায় বস্তুটি অবস্থান করতে পারেনি, মাটিতে পড়ে গেছে, কাজে এখানে কত হলো 0। তা এই অবস্থানে গতি শক্তি কত? হাফ অফ mg স্কয়ার। তাহলে দেখো হাফ অফ 9.8। তাহলে এখানে আমরা জানি, দেখো v স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2gh, এক্ষেত্রে আদিবেগ 0, 2.9, উচ্চতা সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? 50। মোট এখানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটাই কিন্তু সে অতিক্রম করছে। তাহলে এখানে আমাদের দেখো 2 * 9.8 * 50 গুণ করলে 19,600। তাহলে দেখো বস্তুটি যেখানে অবস্থান করুক না কেন, বি অবস্থানের মোট শক্তি যা, সি অবস্থানের মোট শক্তি তা, এই অবস্থান মোট শক্তি, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে অন্তর্নিহিত মোট শক্তি কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা একটি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা, যে শক্তির আসলে কি হয়েছে? রূপান্তর হয়েছে, এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়েছে, কিন্তু মোট শক্তির পরিমাণটা কিন্তু এখানে নির্দিষ্ট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কাজ, শক্তি, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, গতিশক্তি এবং স্থিতি বা বিভব শক্তি নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই ভালো করে উপলব্ধি করছো, বুঝতে পেরেছি, এবং তোমরা এটা আরো ভালো মতো অধ্যয়ন করবে, অনুশীলন করবে, তাহলে এটা আরো তোমরা স্পষ্ট হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেই আমি এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।